বন্ধুর বাড়ি গিয়ে কুমার লক্ষ্য করল রোজ গ্রাম থেকে কোনো এক বিশেষ বাঘ জাতীয় জন্তু মানুষ গরু চুরি করে নিয়ে চলে যায়। তাই রাতের বেলা বাঘ ধরার ফাঁদ পেতে সেই জালে ধরা পড়ল এক অদ্ভুত জন্তু, যেন চিতা এবং মানুষের অদ্ভুত এক মিশ্রণ। এবং সেটা সহসা পালালো নৌকা নিয়ে বঙ্গোপসাগরের দিকে। কিন্তু কি এই জীব, কোথায় থাকে এরা? কুমার বিমল কি পারবে এর রহস্য উদ্ধার করতে? এইসব প্রশ্নের উত্তর দেবে হেমেন্দ্র কুমার রায়ের কলমে কুমার বিমলের অ্যাডভেঞ্চার কাহিনী প্রশান্তের আগ্নেয় দ্বীপ। লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রশান্তের আগ্নেয় দ্বীপ। সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখুন এবং শেষে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন। বিমল ও কুমার তোমাদের অনেক দিনের বন্ধু, কিন্তু তোমরা বোধহয় এটা জানো না, তারা দুজনেই ঘনিষ্ঠ হয়েছিল এক তিথিতে এবং একই দিনে। আজ মাসের পয়লা, এই মাসের 28 তারিখে তাদের দুজনের জন্মতিথি। তাদের প্রত্যেক জন্মতিথিতেই বিশেষ একটি অনুষ্ঠান হয়। এবারকার উৎসবে কি করা কর্তব্য, সেদিন সকালের চায়ের আসরে বসে গভীরভাবে চলছিল তারই আলোচনা। জয়ন্ত এবং মানিক বোধহয় তোমাদের কাছে অচেনা নয়। মাঝে মাঝে তারা বিমলদের সঙ্গে দেখা করতে আসতো, সেদিনও এসেছিল। আর সুন্দরবাবুর কথা তো বলাই বাহুল্য, কারণ এখানকার প্রভাতী চায়ের বৈঠকে কোনোদিনই তাকে অনুপস্থিত দেখা যায় না। সুতরাং বলতে হবে আজকের চায়ের আসরটি জমে উঠেছিল রীতিমতো। এমনকি বাঘাও হাজিরা দিতে ভোলেনি। সেও সামনের দুই পায়ে ভর দিয়ে বসে দুই কান তুলে ঊর্ধ্বমুখে অত্যন্ত উৎসুক ভাবে তাকিয়েছিল চায়ের টেবিলের দিকে। সে বেশ জানে টেবিলের ওপর থেকে এটা ওটা সেটা কিছু অংশ তার দিকেও নিক্ষিপ্ত হবে। মাঝে মাঝে রামহরি খাবারের ট্রে হাতে করে ঘরের ভিতরে ঢুকে সকলকে পরিবেশন করে আবার বাইরে বেরিয়ে যাচ্ছিল। সুন্দরবাবু একখানা গোটা স্যান্ডউইচ নিজের মস্ত মুখবিহরে ছেড়ে দিয়ে চর্বণ করতে করতে অস্পষ্ট স্বরে বললেন, বিমল ভাইয়া, তোমাদের প্রতি জন্মতিথিতেই তো আমরা এসে নিমন্ত্রণ খেয়ে যাই। তা এবার কি খাদ্য তালিকার ভেতরে আমার কি একটা বিনীত প্রার্থনা ঠাঁই পাবে? হ্যাঁ, সুন্দরবাবুকে জ্বালাবার কোনো সুযোগই মানিক ত্যাগ করে না। সে বললে, আপনার বিনীত প্রার্থনাটি কিন্তু খুবই অসাধারণ। হয়তো বলে বসবেন আমি কাঁঠালের অংশত্ব খাবো। সুন্দরবাবু সটাক মাথা নেড়ে বললেন, কখনো না, কখনো অসম্ভব আবদার আমি করবো কেন? হ্যাঁ, আজ ছোটা কোথাকার আমায় কি খুশি খোকা পেয়েছে নাকি? হ্যাঁ, আমাদের জন্মদিন আসতে না আসতেই চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ তোলা কেন? মানিক বাবু, আপনি সুন্দরবাবুকে আর বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ওর যা বলবার আছে উনি বলুন। সুন্দরবাবু মানিকের দুষ্টুমি ভরা হাসির দিকে একবার সন্দেহপূর্ণ চোখে তাকিয়ে বললেন, আমার কথাটা কি জানেন কুমার বাবু? হ্যাঁ, এবারে আপনাদের জন্মতিথির খাদ্য তালিকায় কিছু নতুনত্ব সৃষ্টি করলে কেমন হয়? তা কিরকম নতুনত্ব সুন্দরবাবু? দেখুন কুমার, চিরদিনই শুনে আসছি বন মুরগির মাংস নাকি একটি উপাদেয় খাদ্য। কিন্তু এমনই দুর্ভাগ্য আমার যে আজ পর্যন্ত আমার খাবারের থালায় বন মুরগির আবির্ভাব হলো না কখনো। আপনাদের জন্মতিথির দৌলতে যদি সেই সৌভাগ্যটা লাভ করতে পারি, তাহলে আমার একটা অনেক দিনের বাসনা চরিতার্থ হয়। এই আর কি। মানিক বললে, দেখছো তো জয়ন্ত, সুন্দরবাবুর আবদারটি কতদূর অসঙ্গত।
সুন্দরবাবু কিঞ্চিত উত্তপ্ত স্বরে বললেন, কেন? অসঙ্গত কেন? আমি কি কাঁঠালের আমসত্ব খেতে চেয়েছি নাকি? হ্যাঁ, বনমুরগি কি এই দুনিয়ায় পাওয়া যায় না? মানিক বললে, দুনিয়ায় অবশ্য পাওয়া যায় ঠিকই, কিন্তু কলকাতা শহরে অন্তত পাওয়া যায় না। আপনার বন মুরগির জন্য কি বিমলবাবুরা শেষ পর্যন্ত বনবাস করবেন? জয়ন্ত বললে, অভাবে কলকাতার ফাউল হলে কি চলবে না? সুন্দরবাবু কি বলেন? সুন্দরবাবু বললেন, না, আমার আর কিছু বক্তব্য নেই। আর জিজ্ঞেস করলুম, এখন বিমল বাবুদের যা মর্জি। কুমার চোঁ করে শেষ চাটুকু পান করে উৎসাহিত কণ্ঠে বলল, তথাস্তু সুন্দরবাবু, তথাস্তু। আমাদের আসছে জন্মবারে আপনাকে বন মুরগির মাংস খাওয়াবই খাওয়াবো। বিমল একটু বিস্মিত স্বরে বলল, কুমার, তুমি যে একেবারে কঠিন প্রতিজ্ঞা করে বসলে হে। কলকাতার কোনো বাজারে বন মুরগি বিক্রি হয় নাকি? মোটেই না। তবে আমার বন্ধু বিনোদলাল রায়চৌধুরী হচ্ছেন চট্টগ্রাম অঞ্চলের জমিদার। তিনি প্রায় আমাকে ওখানে যাওয়ার জন্য নেমন্তন্ন করেন। তুমি জানো বোধহয় চট্টগ্রাম অঞ্চলের বনে ঝাঁকে ঝাঁকে বন মুরগি পাওয়া যায়। মনে করছি কালই আমি দিন কয়েকের জন্য চট্টগ্রাম যাত্রা করব। সে কি কুমারবাবু, সুন্দরবাবুর একটা আবদার রক্ষার জন্য আপনি এতটা কষ্ট স্বীকার করবেন? না মানিক বাবু, কেবল সুন্দর বাবু কেন, আমি আপনাদের সকলেরই তৃপ্তি সাধনের জন্য চট্টগ্রাম যেতে চাই। জন্মতিথিতে বন্ধুদের যদি একটা নতুন জিনিস খাওয়াতে না পারি, তাহলে জন্মতিথির আর সার্থকতা রইল কোথায়? আমি কালই চট্টগ্রামে রওনা দেব। তারপর সেখানকার বন থেকে ডজন খানেক জাত বন মুরগি ধরে এনে আবার ফিরে আসবো আমাদের কলকাতায়। সুন্দরবাবু, আপনার বিনীত প্রার্থনাটা তাহলে পূর্ণ হলো। এইবারে আপনি পরমানন্দে অর্থহাস্য করতে পারেন। আরে দূর বসে। চট্টগ্রাম থেকে কুমারের ফেরবার কথা ছিল 20 তারিখে, কিন্তু ঠিক তার আগের দিন কুমারের কাছ থেকে বিমল একটি টেলিগ্রাম পেল। বন মুরগি পেয়েছি, কিন্তু আসছে কাল কলকাতায় পৌঁছতে পারবো না। বিশেষ কারণে আমাকে আরো দিন কয়েক এখানে থেকে যেতে হবে। এজন্য যদি আমাদের জন্মতিথি উৎসব মাটি হয়, উপায় নেই। টেলিগ্রামখানি হাতে করে বিমল বিস্মিত মনে ভাবতে লাগলো, কুমারের বিশেষ কারণটা কি হতে পারে? নিশ্চয়ই কোনো সাধারণ কারণ নয়, যার জন্য বন মুরগি পেয়েও সে যথাসময়ে এখানে আসতে নারাজ। 23 তারিখে কুমারের আর একখানা টেলিগ্রাম এলো। সেটা পড়ে বিমল জানতে পারল 24 তারিখের সকালে সে কলকাতা এসে পৌঁছবে। কুমার একটি রীতিমতো রহস্যপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে তুলেছিল। সেই জন্য বৈঠকখানায় তার জন্য সাগ্রহে অপেক্ষা করছিল বিমল, জয়ন্ত ও মানিক। খানিক পরে রাস্তায় দরজার কাছে একখানা গাড়ি আসবার শব্দ হলো। অনতি বিলম্বেই ঘরের ভিতরে প্রবেশ করলো কুমার। জয়ন্ত বলল, কুমারবাবু, আপনার টেলিগ্রামে যা দেখেছি আপনার মুখেও দেখছি তাই। আমার মুখে কি দেখছেন জয়ন্তবাবু? রহস্যের আভাস। হাতের বন্দুকটা একটা টেবিলের উপর রেখে দিয়ে কুমার বলল, হ্যাঁ জয়ন্তবাবু, আপনি ভুল দেখেননি। যা তা রহস্য নয়, যাকে বলে একেবারে গভীর রহস্য। কিন্তু সে কথা পরে বলছি, আগে বনমুরগিগুলোর একটা ব্যবস্থা করি। রামহরি, আরে ও রামহরি, কি বলছো ও কুমার বাবু? বলি গাড়ির চালে এক ঝাঁকা জ্যান্ত রাম পাখি আছে, তুমি সেগুলোকে বাগানে মুরগি ঘরে রেখে এসো। তারপর তাড়াতাড়ি আমার জন্য খুব গরম এক পেলা চা বানিয়ে দিও তো। কুমার নিজের কোটটা খুলে একখানা সোফার উপর ছুঁড়ে ফেলল, তারপর নিজেও সেখানে বসে পড়ল। বিমল, অদ্ভুত ব্যাপার, একেবারে অভাবিত। তোমার মুখ থেকে শুনছি বলেই ব্যাপারটা অদ্ভুত বলে বিশ্বাস করছি। পৃথিবীর 15.5 আনা লোকই যেসব ব্যাপারকে অদ্ভুত বলে মনে করে, তার মধ্যে আমি কিছু অদ্ভুতত্ব খুঁজে পাই না। কিন্তু তোমার আমার কথা স্বতন্ত্র। এই জীবনেই আমরা এমন সব অসাধারণ ব্যাপার দেখেছি যে আমাদের কাছে বোধহয় অদ্ভুত বলে আর কিছুই থাকতে পারে না। কাজেই তুমি যা অদ্ভুত আর অভাবিত বলে বর্ণনা করবে, নিশ্চয়ই তার মধ্যে
দস্তুর মতো অসাধারণত্ব আছে। আমরা প্রস্তুত, আরম্ভ করো তোমার অদ্ভুত কাহিনী। বিমল সোফার ওপর একটু সোজা হয়ে বসল। গল্প শুনবার জন্য উন্মুখ হয়ে সবাই তার মুখের দিকে তাকিয়ে প্রতীক্ষা করতে লাগলো। বিশাল হলঘর এক্কেবারে নিস্তব্ধ। কেমন করে আমি জ্যান্ত বনমুরগি সংগ্রহ করলুম সে কথা শোনবার জন্য নিশ্চয়ই তোমাদের আগ্রহ নেই। সুতরাং এইটুকু বললেই যথেষ্ট হবে যে চট্টগ্রাম বিভাগে একটা পাহাড় অঞ্চলের বনের ভিতরে গিয়ে এই পাখিগুলোকে আমি বন্দি করেছি। অবশ্য এই কাজে আমার জমিদার বন্ধু বিনোদ লাল আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। ফেরবার সময় সমুদ্রের ধার দিয়ে আসছিল। সমুদ্র থেকে মাইল 10 তফাতে চাকারিয়া নামে একটি জায়গা আছে। সেখানে বিনোদদের কয়েক ঘর প্রজা ছিল। তাদের কয়েকজন বিনোদের সঙ্গে দেখা করতে এলো। লক্ষ্য করে দেখলুম তাদের প্রত্যেকেরই মুখে চোখে দুশ্চিন্তার চিহ্ন। তারা জানালে এক নরখাদক জন্তু এসে তাদের উপরে ভীষণ অত্যাচার করছে। ইতিমধ্যেই অনেক গরু ছাগল তো অদৃশ্য হয়েছেই, তার উপরে জনাপাচেক মানুষকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিনোদ জিজ্ঞাসা করলে, জন্তুটা কি বাঘ নাকি অন্য কোনো জানোয়ার? উত্তরে জানা গেল জানোয়ারটাকে কেউই সচক্ষে দেখেনি। গফুর আলীর বাড়ি থেকে জানোয়ারটা যেদিন একটা বাছুর নিয়ে যায় সে রাত্রে বৃষ্টি পড়ে পথঘাট হয়েছিল কর্দমাক্ত। সকালবেলায় খোঁজাখুঁজির পরে বাছুরের আধ খাওয়া দেহটা পাওয়া যায় মাঠের একটা ঝোপের ভিতরে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই, সেখানে কাদার ওপরে কোনো জন্তুরই পায়ের দাগ পাওয়া যায়নি। কেবল এটা বেশ বোঝা গিয়েছে যে রাত্রে একজন মানুষ ওই ঝোপের ভিতরে ঢুকে আবার বাইরে এসেছিল। কাদার উপরে স্পষ্টভাবেই দেখা গিয়েছিল একটা মানুষের পায়ের দাগ। এইখানেই জেগে উঠলো আমার আগ্রহ। জিজ্ঞাসা করলো, তোমরা কি বলতে চাও? মানুষ ছাড়া কোনো জন্তুই মাটির ওপরে পদচিহ্ন ফেলে সেই ঝোপের ভিতরে প্রবেশ করেননি? একজন বললে, প্রবেশ করেনি এই কথা কেমন করে বলবো? ঝোপের ভিতরে বাছুরটা রাত খাওয়া দেহ যখন পাওয়া গিয়েছে তখন বুঝতে হবে যে এই কাজ কোনো মানুষের নয়। মানুষ কখনো গরু বাছুরের কাঁচা মাংস খেতে পারে না। বাছুরটা যে কোনো হিংস্র জন্তুর কবলে পড়েছিল সে বিষয়ে একটুও সন্দেহ নেই। কিন্তু সেই জন্তুটা যে কেমন করে ঝোপের ভিতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে গিয়েছে কাদার উপরে তার কোনো চিহ্নই আমরা আবিষ্কার করতে পারিনি। তাহলে তোমরা কি বলতে চাও জন্তুটা আকাশপথ দিয়ে আনাগোনা করছে? তোমাদের কথায় আমার বিশ্বাস হচ্ছে না। হুজুর, আমাদের কথায় বিশ্বাস না করলে আমরা মারা পড়ব। এই অঞ্চলে রোজ রাতেই হয় মানুষ নয় গরু ছাগল গায়েব হচ্ছে। চারিদিকে এমন আতঙ্কের সৃষ্টি হয়েছে যে সন্ধ্যার পরে পথে ঘাটে কেউ পা বাড়াতেই ভরসা করে না। এমনকি রাতেও আমরা ভয়ে ঘুমোতে পারি না। হুজুর হচ্ছেন জমিদার, আপনি আমাদের রক্ষা না করলে আমরা কোথায় দাঁড়াবো বলুন হুজুর? এই ব্যাপারে আমি তোমাদের কি সাহায্য করতে পারি কিছুই তো বুঝতে পারছি না। হুজুর, আপনাদের দুজনের কাছেই বন্দুক রয়েছে। আপনারা ইচ্ছা করলে জন্তুটাকে মারতে পারেন। ধ্যাৎ, তোমরা বাজে কথা বলছো। তোমরাও জন্তুটাকে দেখতে পাওনি, আবার বলছো মাটির উপরে পায়ের দাগ ফেলে সে চলাফেরা করে না। ঝোপের কাছে পেয়েছো মানুষের কতগুলো পায়ের দাগ। মানুষ গরু বাছুরের কাঁচা মাংস খায় না এ কথা সত্য, কিন্তু কোনো মানুষ রাত্রে সেই ঝোপের ভিতরে যাবেই বা কেন? তোমাদের কোনো কথারই মানে আমি খুঁজে পাচ্ছি না। হুজুর, রক্ষা করুন হুজুর, আমাদের রক্ষা করুন। আরে ধুর, আমরা তোমাদের কেমন করে রক্ষা করব? তোমাদের জন্য কি আমরা বন্দুক ঘাড়ে করে রাত্রে হাটে মাঠে ঘাটে পাহারা দিয়ে বেড়াবো? বিমল, আগেই বলেছি ততক্ষণে আমার কৌতূহল রীতিমতো জেগে উঠেছে। ঘটনার মধ্যে আমি পেলুম যেন রহস্যের গন্ধ। আমি বললুম, বিনোদ, আমরা ইচ্ছে করলে হয়তো এদের কিছু সাহায্য করতে পারি। কিরকম? তুমি তো কালকেই কলকাতার দিকে রওনা হতে চাও। তুমি যদি রাজি হও তাহলে আমি আরো 3-4 দিন এখানে থেকে যেতে পারি। বুঝেছি। চড়কে পিঠে সরসর করে
আর ধূপের গন্ধ পেলেই মনসা নাচেন। বেশ বেশ, যা ভালো বোঝো করো। বিমল, তারপরেই তোমার কাছে আসে আমার প্রথম টেলিগ্রাম। লোকে যেমন করে বাঘ শিকার করে আমিও অবলম্বন করলুম সেই পদ্ধতি। পরদিনেই খবর এলো কুতুবদিয়া প্রণালী সৃষ্টি করে পৃথিবীর একটি বাহু যেখানে বঙ্গোপসাগরের ভিতরে অগ্রসর হয়ে গিয়েছে, সেই নরখাদক জন্তুটার শেষ আবির্ভাব হয়েছে সেখানেই। ঝোপের ভিতরে সেখানেও পাওয়া গিয়েছে একটা গরুর খানিকটা খাওয়া দেহ। হিংস্র জন্তুদের স্বভাবই হচ্ছে পেট ভর্তি হবার পর কোনো দেহের খানিকটা বাকি থাকলে তারা সেটা ঝোপে ঝাড়ের ভিতরে লুকিয়ে রেখে যায়। পরদিন রাত্রে আবার তারা ফিরে এসে দেহের বাকি অংশটাকে খায়। আমরা ঘটনাস্থলে হাজির হয়ে দেখলুম যে ঝোপের ভিতরে গরুর দেহটা আছে তার খুব কাছে রয়েছে একটা মস্ত বড় গাছ। লোকজনের সাহায্যে সেই গাছের উপরে বাঁধলুম একটা মাচা। তারপর সন্ধ্যার আগেই বিনোদকে নিয়ে আমি সেই গাছে উঠে মাচার উপরে গিয়ে বসলুম। রাত্রের প্রথম দিকে আকাশে ছিল অষ্টমীর চাঁদ। আলো খুব স্পষ্ট না হলেও চারিদিকে বেশ নজর চলছিল। যে ঝোপটার দিকে আমাদের লক্ষ্য তার দুই পাশে ছিল খানিকটা করে খোলা জমি। তারপর দুই দিকে দাঁড়িয়ে আছে জঙ্গলের প্রাচীর। ওই ঝোপটার ভিতরে ঢুকতে হলে খোলা জমিটা পার না হয়ে আর উপায় নেই। কিন্তু সন্দেহজনক কিছুই আমার চোখে পড়ল না। তারপর চাঁদ গেল অস্তে, চারিদিকে অন্ধকার, আমাদের চোখও অন্ধ। বিনোদ একে রাত জাগতে অভ্যস্ত নয়, তার উপরে এই অন্ধকারের জন্য বিরক্ত হয়ে সে আরম্ভ করলে নিদ্রা দেবীর আরাধনা। আমি কিন্তু ঠাই জেগেই বসে রইলুম। কোনো দিকে চোখ চলছিল না বটে, কিন্তু আমার দুই কান হয়ে রইল অত্যন্ত সজাগ। সে রাত্রে বাতাস পর্যন্ত ছিল না, বনের গাছপালা একেবারে নীরব। কিন্তু এই স্তব্ধতাকে ভাঙতে পারে এমন কোন শব্দ আমার কানে প্রবেশ করল না। পূর্ব আকাশে ফুটে উঠল ভোরের আলোর প্রথম আভাসটুকু। দু একটা পাখিও ডাকতে আরম্ভ করল। আমার রাত জাগা ব্যর্থ হলো ভেবে বিনোদকে জাগিয়ে দেওয়ার উদ্যোগ করছি, এমন সময় সচকিতে দেখলুম হঠাৎ এক দৃশ্য। ডান দিকের জঙ্গলের ভেতর থেকে জানোয়ারের মতো দেখতে কি একটা বেরিয়ে এলো। অত্যন্ত ঝাপসা আলোতে জানোয়ারটা যে কি তা বুঝতে পারলাম না, কিন্তু সে যে চার পায়ে ভর দিয়ে হাঁটছে এটুকু আমি লক্ষ্য করলুম। চলতে চলতে একবার সে সন্দিগ্ধ ভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, আমাদের গাছের দিকে দৃষ্টিপাত করল। অন্ধকারে বিড়ালের চোখ যেমন জ্বলে, তারও দুই চোখে রয়েছে তেমনি জ্বলন্ত নীলাভ আলো। নিশ্চয় সে আমাকে দেখতে পায়নি, কারণ আবার সে অগ্রসর হলো সেই ঝোপটার দিকে, যার ভিতরে ছিল গরুটার অর্ধভুক্ত দেহ। আমি বুঝলুম এই আমার সুযোগ। বন্দুক তুলে তখনই ঘোড়া টিপে দিল। বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গেই শুনলুম একটা অত্যন্ত অপ্রত্যাশিত চিৎকার। যাকে মনে করছিলুম হিংস্র জন্তু হঠাৎ সেই দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বিষম যন্ত্রণায় ইংরেজি ভাষায় আর্তনাদ করে উঠল। দ্বিতীয়বার বন্দুক ছোড়বার জন্য আমার হাতের আঙুল তখন আবার ঘোড়ার উপরে গিয়ে পড়েছিল, কিন্তু মনুষ্য কণ্ঠের সেই আর্তনাদ শুনে আমি এমন হতভম্ব হয়ে গেলুম যে আর বন্দুক ছুঁড়তে পারলুম না। মানুষই হোক আর জানোয়ারই হোক, সেই জীবটা আবার মাটির ওপরে পড়ে চতুষ্পদ জন্তুর মতোই বেগে দৌড়ে অদৃশ্য হয়ে গেল ডান দিকের জঙ্গলটার মধ্যে। ইতিমধ্যে কানের কাছে বন্দুকের আওয়াজ শুনে বিনোদলালের ঘুম ভেঙে গিয়েছিল। তার উপরে আবার মানুষের আর্তনাদে একেবারে স্তম্ভিত হয়ে গেল সে। প্রায় 1 মিনিট কাল আমরা দুজনে স্তব্ধ হয়ে বসে রইলুম। তারপর বিনোদ জিজ্ঞাসা করলে, ব্যাপার কি কুমার, বন্দুক ছুড়লে কেন? মানুষই বা আর্তনাদ করলে কেন? জানোয়ার ভেবে তুমি কি মানুষ খুন করলে নাকি? আমি বললুম, আপাতত তোমার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবো না, তবে চতুষ্পদ জন্তুর মতো একটা কিছু দেখেছিলুম নিশ্চয়, নইলে খামোখা বন্দুক ছুড়তে যাব কেন? কিন্তু বন্দুক ছোড়বার ঠিক পরেই একটা মানুষের আর্তনাদের সঙ্গে সঙ্গেই
মূর্তিটা দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। তারপর সে পালিয়ে গেল আবার চতুষ্পদ জন্তুর মতোই, চার পায়ে ভর দিয়ে। তুমি নিশ্চয়ই তন্দ্রায় আচ্ছন্ন চোখে রজ্জুতে সর্বভ্রম করেছ। চতুষ্পদ জানোয়ার কখনো মানুষের ভাষায় চিৎকার করে না, আর মানুষও কখনো চতুষ্পদ জন্তুর মতো চার পায়ে ভর দিয়ে ছুটে পালায় না। আমি বললুম, বেশ, তাহলে গাছ থেকে নেমে পড়ো। যে জীবটাকে দেখেছি নিশ্চয় সে আমার গুলিতে জখম হয়েছে। জঙ্গলের ভিতর থেকে তাকে খুঁজে বার করা খুব কঠিন হবে না। সমস্ত বনভূমি তখন সমুজ্জ্বল হয়ে উঠেছিল জ্যোতির্ময়ী উষার শান্ত আশীর্বাদে। আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে উঠেছে পাখির প্রভাতী সঙ্গীতে। মাথার উপরে আকাশ পথ দিয়ে আঁকে আঁকে উড়ে যাচ্ছে বালি হাঁস, বনমুরগি এবং অন্যান্য পাখি। চোখের সামনে নেই আর অন্ধকার বা আবছায়ার বাধা। মাটিতে নেমে আমরা দুজনে বন্দুক প্রস্তুত রেখে অগ্রসর হলাম। জঙ্গলে যেখানে গিয়ে জীবটা অদৃশ্য হয়েছিল সেখানে উপস্থিত হয়ে দেখলুম মাটির ওপরে রয়েছে টাটকা রক্তের দাগ। সেই রক্তের দাগ ধরে আমরা এগিয়ে চললাম। জঙ্গলের ভেতর দিয়ে বেশ খানিকটা এগোবার পর আমরা গিয়ে পড়লুম ফর্সা জায়গায়। সেই খোলা জমির ওপরে গাছপালা নেই, মাঝে মাঝে আছে কেবল ঝোপঝাপ বা ছোট ছোট আগাছার জঙ্গল। তারপর দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের সীমা হারা নীল জলের বিস্তার। রক্তের চিহ্ন চলে গিয়েছে সমুদ্রের দিকে। বিনোদলাল বললে, কুমার, যে জীবটাকে তুমি আহত করেছ নিশ্চয়ই সেটা জানোয়ার নয়। এখানে রক্তের দাগের সঙ্গে যে পায়ের চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো মানুষের পায়ের ছাপ না হয়ে যায় না। বিনোদলাল ভুল বলেনি। সত্যি এগুলো মানুষের পায়ের দাগই বটে। বিনোদের কথার কোনো জবাব না দিয়ে পায়ের চিহ্ন অনুসরণ করে আমি দৌড়তে আরম্ভ করলাম। খানিকটা অগ্রসর হবার পরেই হঠাৎ দেখতে পেলুম একখানা নৌকা তট ছেড়ে সমুদ্রের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে, এবং সেটা চালনা করছে একটি মাত্র মানুষ। আচম্বিতে সমুদ্রের দিক থেকে ভেসে এলো একটা বিশ্রী অট্টহাসি। তোমরা শুনলে বিশ্বাস করবে না, কিন্তু সেই অদ্ভুত অট্টহাসির মধ্যে আমি পেলুম যেন একসঙ্গে মানুষের কণ্ঠস্বর এবং বাঘের হুঙ্কার। খালি চোখে নৌকাবাহী মূর্তিটাকে ভালো করে দেখা যাচ্ছিল না। আমার সঙ্গে ছিল দূরবীন, তাড়াহুড়ি সেটা বার করে চোখের সামনে ধরল। যা দেখলুম তা কেবল আশ্চর্য নয়, উদ্ভট বটে। নৌকোর ভেতরে বসে আছে একটা সম্পূর্ণ নগ্ন মনুষ্য মূর্তি, কিন্তু তার গায়ের রং অনেকটা চিতা বাঘের মতো। হলদের ওপর গোল গোল কালো ছাপ। কোনো কথা না বলে দূরবীনটা বিনোদলালের হাতে দিলুম। সেও মূর্তিটাকে দেখে প্রথমটা চমকে উঠল, তারপর দূরবীন নামিয়ে আমার দিকে ফিরে বললে, কুমার, আমার কি সন্দেহ হচ্ছে জানো? ও লোকটা বোধহয় নিজের দেহের উপরে তুলি বুলিয়ে চিতাবাঘের রং ফুলিয়েছে। কিন্তু কেন? কেন আর? ও লোকটা বোধহয় ছদ্মবেশে এখানকার সকলকে ভয় দেখাতে চায়। তাহলে তুমি ওকে মানুষ বলে মনে করো? নিশ্চয়ই। রং ছাড়া ওর দেহের সমস্তটাই প্রমাণ দিচ্ছে যে ও হচ্ছে মানুষ। আর মানুষ ছাড়া অন্য কোনো জীবকে কখনো তুমি কি নৌকো চালাতে দেখেছো? কিন্তু তুমি কি একথাও কখনো শুনেছ যে মানুষ কখনো নরখাদক বাঘের মতো কাঁচা মাংস খাবার জন্য গো হত্যা আর নরহত্যা করেছে? ও মূর্তিটা আবার ইংরেজি ভাষায় কথা কয়, অথচ ও যেভাবে অট্টহাসি হাসলে তার ভেতরেও পাওয়া গেল হিংস্র বাঘের গর্জন। কোন মানুষ ওরকম গর্জন করতে পারে একথা আমি বিশ্বাস করতে পারি না। আসলে কথা কি জানো বিনোদলাল, এ এক অদ্ভুত প্রহেলিকা। নইলে স্বচক্ষে যা দেখছি, সকর্ণে যা শুনছি, তাও সত্যি বলে ভাবতে পারছি না কেন। বিমল, এই হচ্ছে আমার কাহিনী। এই সঙ্গে এটুকু আমি বলে রাখি, এই ঘটনার পরে আরো দুদিন আমি চট্টগ্রামে ছিলাম, কিন্তু ও অঞ্চলে আর কোনো নৌশো উপদ্রবের কথা আমরা শুনতে পাইনি। কুমারের কাহিনী শেষ হওয়ার পর সকলে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। বিমলের কপালের চামড়া কুঞ্চিত হয়ে উঠল। তার মুখে ফুটল গভীর চিন্তার লক্ষণ।
সর্বপ্রথমে কথা কইল জয়ন্ত। সে ধীরে ধীরে বলল, নেকড়ে বাঘ বা ভালুকেরা যে মাঝে মাঝে মানুষের শিশু ধরে নিয়ে গিয়ে হত্যা না করে পালন করে, এর কয়েকটি বিশ্বাসযোগ্য নজির আছে। কুমারবাবু যে কাহিনী শোনালেন, তাও কি সেই রকম কোনো ব্যাপার হতে পারে না? হয়তো কোনো মানুষ শিশু বয়স থেকে চিতাবাঘিনীর বাসায় পালিত হয়েছিল, তাই সেও পেয়েছে বাঘের স্বভাব। জীবজন্তুর কাঁচা মাংস না হলে আর চলে না। বিমল বলল, চিতা আর ভাল্লুকের বাসায় পালিত মানুষের কাহিনী যে সত্যি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই শ্রেণীর মানুষের স্বভাব জন্তুর মতো হয় বটে, কিন্তু তাদের সম্বন্ধে আরো কতগুলি কথা জানা গিয়েছে। প্রথমত, প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তারা 15-20 বছরের বেশি বাঁচে, অনেকে তারও আগে মারা যায়। দ্বিতীয়ত, জঙ্গল থেকে মানুষের আশ্রয় এসে তারা মানুষের ভাষায় 2-4টের বেশি কথা বলতে শেখে না। তৃতীয়ত, নেকড়ে বা ভাল্লুকের দ্বারা পালিত মানুষের গায়ের রং নেকড়ে বা ভাল্লুকের মতো হয় না। কিন্তু কুমারের কাহিনীতে আমরা যে মানুষটির কথা শুনলাম, তা হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র। আহত বলে সে পরিষ্কার ইংরেজি ভাষায় আর্তনাদ করে। এই ভাষা সে কোথায় কার কাছে শিখলে? ভারতবর্ষের কোথাও চিতাবাঘের দ্বারা পালিত মানুষ সাহেবের আশ্রয়ে এসে ইংরেজি ভাষা শিখলে সে কথা আজ দেশে দেশে বিখ্যাত হয়ে উঠত। কিন্তু এমন কোন চিতা মানুষের কাহিনী কোনোদিনই আমাদের কানে ওঠে। তারপর কুমার বলছে তার গায়ের রং নাকি চিতাবাঘের মতো। চিতার বাসায় পালিত হলেও সে হচ্ছে মানুষ, সুতরাং প্রকৃতি বন্য হলেও তার গায়ের রং কখনো চিতার মতো হতে পারে না। তার উপরে সে নাকি শিকার করে মানুষ ও জন্তুর কাঁচা মাংস খায়। জন্তুর দ্বারা পালিত যে মনুষ্য শিশুর লোকালয়ে ফিরে এসেছে, তাদেরও এরকম স্বভাবের কথা শোনা যায়নি। যদি তর্কের অনুরোধে ধরে নেওয়া যায় যে এই চিতা মানুষটা বরাবর বনে থেকে নরখাদক বাঘের মতোই হিংস্র হয়ে উঠেছে, তাহলেও সেখানে প্রশ্ন উঠবে, তবে সে ইংরেজি ভাষা শিখলে কার কাছ থেকে? আর লোকালয়ে না এসেও সে নৌকো চালনা করবার ক্ষমতা অর্জন করলে কেমন করে? না জানতো, এই ঘটনার ভিতরে আছে গভীরতর রহস্য। মানিক বলল, কিন্তু সে রহস্যের চাবিকাঠি যখন আমাদের কাছে দেই, তখন ও কথা দিয়ে আর মাথা ঘামিয়ে আপাতত কোনো লাভ হবে না। তার চেয়ে বরং এখন উচিত হচ্ছে কুমারবাবুর প্রসাদে যে বন্য রামপক্ষীগুলি আত্মদান করবার জন্য আমাদের দ্বারস্থ হয়েছে, সকলে মিলে তাদের পরিদর্শন করে আসা। কুমার উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, বেশ তো, চলুন না। আসুন জয়ন্ত বাবু, এসো বিমল, চলো। আপাতত মুরগি দেখবার ইচ্ছে আমার নেই, তোমরা যাও। জয়ন্ত ও মানিককে নিয়ে কুমার ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে তারা যখন আবার ফিরে এলো, তখন দেখলো বিমল একখানা বই হাতে নিয়ে চুপ করে বসে আছে। মানিক শুধলো, ওখানে কি বই বিমল? বিমল বললে, এখানেই H.G. ওয়েলসের বই, তুমিও পড়েছ। এর নাম হচ্ছে দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরে। মনে আছে এই বইখানা নিয়ে আমরা দুজনে মিলে অনেক জল্পনা কল্পনা করেছিলাম? কুমারের দুই চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। অল্পক্ষণ নীরব থেকে সে বলল, বিমল, তুমি কি বলতে চাও? না না, তা একেবারেই অসম্ভব। বিমল মুখ টিপে হাসতে হাসতে বললে, কি অসম্ভব কুমার? ডাক্তার মোরের দ্বীপের সঙ্গে নিশ্চয়ই চাটগাঁয়ের ওই আশ্চর্য মানুষটার কোনো সম্পর্ক নেই।